আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো যারা প্রথমবার অনলাইনে আয়কর রিটার্ন জমা দিবেন বা যারা দ্বিতীয় বছর আয়কর রিটার্ন জমা দিবেন, অর্থাৎ গত বছর প্রথমে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন এবং দ্বিতীয় বছর যারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিবেন তারা কীভাবে আপনি রিটার্ন ফর্মটি পূরণ করবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে যারা প্রথম তাদের জন্য বিস্তারিতভাবে বলা আছে এবং যারা দ্বিতীয়বার যারা আয়কর রিটার্ন জমা দেবেন তাদের জন্য বলা আছে। আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার সকল প্রশ্নের সমাধান আপনি পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই আমার আইটি সিরাজুল চ্যানেলটি রয়েছে, আমার যে আইটি সিরাজুল চ্যানেলটি রয়েছে এখানে অনেক ভিডিও রয়েছে আয়কর রিলেটেড। আপনার কীভাবে মাদ্রাসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য তারা কীভাবে ই-টিন রেজিস্ট্রেশন করবেন, কীভাবে জমা দেবেন, এইভাবে ভিডিও দেওয়া আছে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আজকে মূলত আমি এখানে দেখাবো যে আপনি প্রথমবার আয়কর রিটার্ন জমা দিয়েছেন, দ্বিতীয়বার দিবেন বা প্রথমবার আয়কর রিটার্ন জমা দেবেন। আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার সকল প্রশ্নের সমাধান আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন এবং বিস্তারিত ভিডিও আলোচনা করা হবে। তাহলে আমি মূল কাজে চলে যাচ্ছি। তাহলে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এখানে ওপেন করার পর আমি এখানে লিখব ই রিটার্ন লিখবো। এখানে ই রিটার্ন লেখার পর যে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্ক আপনি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে আবার রয়েছে যে ই রিটার্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দুটো অপশন রয়েছে, এটা হচ্ছে সাইন ইন, এটা হচ্ছে রেজিস্ট্রেশন। আপনি যদি প্রথমবার অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে চান তাহলে আপনাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। এখানে এন্টার ইউর টিন, অর্থাৎ আপনার 12 ডিজিটের যে টিন নাম্বারটি রয়েছে আপনি এই টিন নাম্বার দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন, এখানে ক্যাপচা দিবেন। এখানে যদি কোনো ক্যাপচা বুঝতে সমস্যা তাহলে এখানে ক্লিক করবেন, বারবার নতুন নতুন ক্যাপচা আসবে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে অস্পষ্ট মনে হয় ততক্ষণ পর্যন্ত আপনি বারবার এখানে ক্লিক করে নতুন নতুন ক্যাপচা নিয়ে আসতে পারবেন। এরপরে আপনার মোবাইলে একটি কোড যাবে, এই কোডটি বসাবেন, ওটিপি বসাবেন এবং নিশ্চয়ই আপনার পাসওয়ার্ড সেটিংয়ের জন্য জায়গা দেবে, আপনি পাসওয়ার্ড সেটিং করে আপনি লগ ইন করতে পারবেন। যেহেতু আমার পূর্বে লগ ইন করা আছে এবং আমি দ্বিতীয়বার অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবো, তাহলে আমি যাব সাইন ইনে। সাইন ইনে ক্লিক করার পর এরকম পাবেন যে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে 12 ডিজিটের টিন নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে ক্যাপচা দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করলেই আপনি আপনার প্রবেশ করতে পারবেন। এখানে প্রবেশ করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে পাবেন, এখানে রেগুলার ই রিটার্নে ক্লিক করলে পরে আপনি এরকম পাবেন। এখানে কিছু তথ্য রয়েছে, এখানে টিন সার্টিফিকেট, এখান থেকে আপনি টিন সার্টিফিকেট দেখতে পাবেন, এক্সপ্রেস সার্টিফিকেট। এখানে আপনি এই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার পর আপনি সার্টিফিকেট দেখতে পারবেন, প্রাপ্তি স্বীকারপত্র এখানে দেখতে পারবেন, রিটার্ন, অর্থাৎ আপনি যে 10-11 পাতা যে আয়কর রিটার্ন ফর্মটি অনলাইনে পূরণ করবেন এখান থেকে এটি তুলতে পারবেন। চালান, যাদের আয়কর দিতে হয় তাদের ক্ষেত্রে তারা টাকা পেমেন্ট করার পর তারা একটা চালান পাবেন, এখান থেকে নিতে পারবেন। আর হিস্ট্রি হচ্ছে যারা ইতিপূর্বে অর্থাৎ গত বছর যারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে এখান থেকে আপনি তথ্য নিতে পারবেন। তার আমি মেন কাজে চলে যাচ্ছি। আমার কাজ হচ্ছে রেগুলার ই রিটার্ন। এখানে ক্লিক করলে পরে আপনি এরকম পাবেন। যদি এরকম না পান তাহলে এখানে সাবমিশনে ক্লিক করবেন, করলে এরকম অপশন চলে আসবে। তা আমি রেগুলার ই রিটার্নে ক্লিক করছি। এখানে সেলফ থাকবে, এখানে ইনকাম এখানে যা আছে তাই থাকবে। ইনকাম ইয়ার অবশ্যই এখানে 1/7/2023 থেকে আপনার 30/6/2024 থাকবে, দিতে হবে। যেহেতু এখানে ক্যালেন্ডার দেওয়া আছে এখানে কোনো চেঞ্জ করা যাবে না। এনে ট্যাক্সেবল ইনকাম অবশ্যই ইয়েস থাকবে। ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ করমুক্তর বাইরে যদি করযুক্ত আয়ের বাইরে যদি কোনো ইনকাম থাকে তাহলে এখানে আপনি ইনকাম ইয়েস দেবেন, অন্য আপনি বাংলাদেশি যেহেতু তাহলে রেসিডেন্ট দিবেন। আর হেডস অফ ইনকাম, আয়ের যে উৎস সোর্সগুলো রয়েছে এখানে 7 ধরনের ইনকাম যদি আপনার থাকে তাহলে সেগুলো কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের অন্তর্ভুক্ত হবে। আর
এই 7টি খাত বাদ দিয়ে যত খাত আছে সেগুলো কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের অর্থাৎ ট্যাক্সেবল ইনকামের বাইরে। এখানে আছে এমপ্লয়মেন্ট, রেন্ট, এগ্রিকালচার, বিজনেস, ক্যাপিটাল, ফিনান্সিয়াল অ্যাসেট। যাদের ডিপিএস যাদের আছে, এফডিআর আছে, সঞ্চয়পত্র আছে, তাদের ক্ষেত্রে এখানে কাজ করতে হবে। যাদের ক্ষেত্রে এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র রয়েছে বা ব্যাংক সুদ পেয়ে থাকেন সঞ্চয়পত্র থেকে বা আপনার ডিপিএস থেকে, তাদের ক্ষেত্রে এখানে কাজ করতে হবে। আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে যাদের ক্ষেত্রে ডিপিএস আছে তারা কিভাবে যে লাভ আসে তারা কিভাবে কাজ করবেন। তারা এখানে এইটিতে কাজ করতে হবে। আজকে এখানে তেমন আর কোনো কাজ নেই। এখন বলছে এখানে যে লোকেশন এখানে 4টি কয়েকটি ভাগ আছে। এখানে যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হয় তাহলে এটি, দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন। যদি কোনো সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত না হয় তাহলে এখানে এনি আদার এরিয়া। ক্লেম ট্যাক্স রিবেট অর ইনভেস্টমেন্ট, আপনার যদি কর আসে, যাদেরকে কর দিতে হয় এবং তাদের যদি কোনো ইনভেস্ট করা থাকে যেমন ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র, তাদের ক্ষেত্রে এখানে ইয়েস দিবেন। আর যাদের জিরো রিটার্ন তাদের ক্ষেত্রে ইয়েস বা নো আপনি যাই দেন না কেন এতে কোনো যায় আসে না। শেয়ার হোল্ডার, ডিরেক্টর অফ এ কোম্পানি, এখানে বুঝতে পারছেন আপনি যদি কোম্পানি কোনো শেয়ার হোল্ডার হন তাহলে এখানে ইয়েস নলে নো। এটা হচ্ছে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, আপনার সম্পদ যদি 50 লাখের বেশি হয় তাহলে এখানে ইয়েস আর না হলে নো। মোটর কার অর্থাৎ 4 চাকা বিশিষ্ট যে গাড়িগুলো রয়েছে যেমন প্রাইভেট কার, মাইক্রোবাস থাকলে তাদের ক্ষেত্রে এখানে ইয়েস নাহলে নো। ওন অফশোর প্রপার্টি রেভিউ থাকবে। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন এলাকায় যদি হাউস প্রপার্টি থাকে তাহলে এখানে ইয়েস নাহলে নো। তো এখানে দিচ্ছি সেভ এন্ড কন্টিনিউ। এবার এখানে এমপ্লয়মেন্ট টাইপ, এখানে কয়েকটি ভাগ আছে। এখানে যে গভর্নমেন্ট পে স্কেল, যাদের চাকরি রাজস্ব খাতে চাকরি তাদের ক্ষেত্রে এখানে যা আইবাস প্লাস প্লাস পেমেন্ট আইবাস প্লাস প্লাস। আর যারা রাজস্ব খাতের বাইরে যেমন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি কলেজের শিক্ষক অর্থাৎ যাদের এমপিভুক্ত তাদের ক্ষেত্রে আপনার আইবাস গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রো আইবাস প্লাস প্লাস দিতে হবে। আর যাদের প্রাইভেট চাকরি তাদের ক্ষেত্রে এটি দিতে হবে। এখন এরপরে আপনি যে জায়গায় চাকরি করেন, যে প্রতিষ্ঠানে চাকরি করেন ওই প্রতিষ্ঠানের নাম, আপনার পদবি এখান থেকে দিতে পদবি দিবেন। এখান থেকে আপনার মূল বেতন 12 গুণ এখানে দিবেন। আপনার যে মূল বেতনটি রয়েছে এখানে 21,470 টাকা, এখানে আপনার এখানে মূল বেতন দিয়ে দেবেন এখান থেকে। এখানে যারা মাদ্রাসা বা বেসরকারি মাধ্যমিক শিক্ষক বা যারা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তাদের বাড়ি ভাড়া নির্ধারিত, প্রতি মাসে তারা 1000 টাকা বাড়ি ভাড়া পেয়ে থাকে, সেই হিসেবে 12 মাসের বাড়ি ভাড়া 12,000। তাদের ক্ষেত্রে মেডিকেল ফিস 500 টাকা, তার এখানে 5 গুণ 12 দিয়ে দিয়েছে। এখানে মূল বেতনের এখানে 20% হচ্ছে বৈশাখী ভাতা বা বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স। ফেস্টিভ্যাল উৎসব অর্থাৎ আপনার এই মূল বেতন যে রয়েছে তার এখানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বা যারা বেসরকারি কলেজের শিক্ষক তাদের ক্ষেত্রে তাদের যে বেসিক বা মূল বেতন বোনাস দেওয়া হয় সেটি হচ্ছে মূল বেতনের 25%। যেহেতু দুটি বোনাস তাহলে এখানে হচ্ছে মূল বেতনের 20 বা 25 50%। আদার অ্যালাউন্স আপনার 15 গুণ দেখেন দেওয়া হয়েছে আপনার মূল বেতনের 5% হিসেবে যা হয় তার 12 গুণ, এটা আমি দিয়ে রেখেছি। এখন আমি যদি এখানে ক্লিক করি যে এমপ্লয়মেন্ট সামারি, তাহলে এখানে আমি সমস্ত তথ্য পেয়ে যাব। যে অ্যামাউন্ট এ হচ্ছে সকল ধরনের ইনকাম, অ্যামাউন্ট এ হচ্ছে সকল ধরনের ইনকাম, বেসিক পে, হাউস রেন্ট, মেডিকেল, ফেস্টিভ্যাল, আদার অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার। আর বি যে রয়েছে, বি হচ্ছে শুধুমাত্র ওই সমস্ত আয় যেগুলি করযুক্তর বাইরে অর্থাৎ করমুক্তের করের বাইরে। যেমন আপনার বাড়ির বাড়িতে কোনো কর আসে না, মেডিকেলে কর আসে না, আদার অ্যালাউন্সে কর আসে না, নববর্ষ ভাতা কেন্দ্রে কোনো কর আসে না। আবার শীতে যদি আসি যে মূল বেতন এবং যে উৎসব ভাতা রয়েছে এই দুটি কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামের অন্তর্ভুক্ত অর্থাৎ করযুক্ত আয়ের অন্তর্ভুক্ত। তাহলে এখন লেখা আছে যে টোটাল অ্যামাউন্ট আমি যেটি পেয়েছি 3 লক্ষ প্লাস টাকা, আর তার মধ্যে এটি হচ্ছে 25,000 টাকা, এটি হচ্ছে আপনার এই করমুক্ত আয়, আর এটি হচ্ছে করযুক্ত আয়ের অন্তর্ভুক্ত। আমি দিয়ে দেবো এখান থেকে 7 কন্টিনিউ।
এরপর এখানে রয়েছে রিবেট। রিবেট আপনার যদি কোনো ইনভেস্ট থাকে, ডিপিএস সঞ্চয়পত্র দিয়ে দিবেন। জেনারেল প্রভিডেন্ট ফান্ড, যারা রাজস্ব খাতে চাকরি করেন বা পূর্ণাঙ্গ সরকারি চাকরি, তাদের ক্ষেত্রে একটা জিপিএফ ফান্ড থাকে। তারা এখানে জিপিএফে ক্লিক করে অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। বসানোর পর এখানে মোট প্রতি বছর আপনি 1 বছরে অর্থাৎ কত টাকা জমা করেন এখানে এটি দিতে হবে। এরপর আছে যে অ্যাপ্রুভড বেনেভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এখানে আপনার যে মূল বেতন যে রয়েছে এখান থেকে আপনার প্রতি বছর কত টাকা কর্তন করা হয়। যেমন মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বা মাদ্রাসার একজন শিক্ষক বা বেসরকারি কলেজের একজন শিক্ষককে তার মূল বেতনের 10% কিন্তু তার কল্যাণ ট্রাস্টে কাটা হয় বা কল্যাণ তহবিলে জমা দিতে হয়। তার 12 গুণ হচ্ছে আপনার এটি দিয়ে দিয়েছে এখান থেকে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার এখানে রয়েছে যে IT10 BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট। আপনি যদি এখানে ক্লিক করেন, আপনার যে খরচ আছে আপনার জীবন পরিচালনার জন্য, কাপড় চোপড়, আপনার মোবাইল, ইন্টারনেট, বিদ্যুৎ ইত্যাদি এখানে ভেঙে ভেঙে দেখাতে হবে। আর যদি নোটে দেন আপনি, তাহলে কিন্তু এখানে আপনার একবারে দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে বলছে IT10 BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট। এখানে আমি একবারে টাকা দিয়ে দিয়েছি। সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর আছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনার যদি বিজনেস ক্যাপিটাল থাকে এখানে আপনি এখানে ক্লিক করে আপনার কী কী রয়েছে আপনি দিয়ে দেবেন এখান থেকে। এরপর আছে নন এগ্রিকালচার প্রপার্টি। আপনি যদি অকৃষি জমি থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার জমি কোথায় আছে, জমি আপনার ক্রয় করা কিনা বা আপনার কতটুকু জমি, সেটা কি একর না ডিসিমেল না স্কয়ার ফিট দেখতে হবে। আপনার ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার কত ছিল এবং ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ ইনকাম বছরের শেষে কত দাম মূল্য এখানে দিতে হবে। এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে। এরপর সে এগ্রিকালচার প্রপার্টি, ঠিক তেমনইভাবে এখানে যদি আপনার থাকে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বক্স আসবে। এখানে আপনার সম্পদের লোকেশন, টাইপ অফ ইকুয়েশন, আপনি কিনেছেন কিনা, উত্তর জায়গায় শুনতে পাইছেন না গিফট আকারে পেয়েছেন। এখানে এরিয়া অফ দ্য প্রপার্টি, এখানে কোথায় কতটুকু জমি আছে দিয়ে দেবেন। ইউনিট এখানে কত ডেসিমেল একর দিয়ে দেবেন। কস্ট ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ইনকামের, অর্থাৎ ইনকাম ইয়ারের শুরুতে কত মূল্য কত এবং ইনকাম ইয়ারের শেষে কত এখানে দিয়ে দেবেন। এরপর সেখানে যে ফিনান্সিয়াল অ্যাসেট, আপনার যদি এরকম থাকে শেয়ার, বন্ড, সেভিং সার্টিফিকেট, এফডিআর যাদের আছে, সঞ্চয়পত্র যাদের আছে তাদের ক্ষেত্রে এফডি কাজ করতে হবে। এখানে ক্লিক করলে পরে আপনার যে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, ডিপিএস যা আছে এগুলো সবগুলো এখান থেকে আপনি দিতে পারবেন। এগুলো আমার নাম দিচ্ছেন এখান থেকে। গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেমস, এখানে স্বর্ণ রয়েছে 4 ভরি। এখানে যেহেতু আমি গিফট আকারে পেয়েছিলাম এখানে স্বর্ণ দিয়েছি। এখানে অবশ্য নতুন আজ এখন নিয়মটি রয়েছে। এখানে নতুন নিয়মে গিফটের গিফটটাকে আপনার দাম দেখাতে হয়। ফার্নিচার, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম, এখানে ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স দিয়ে দিয়েছে এখান থেকে 10টি আইটেম 2,50,000 টাকা। মোটর সাইকেল একটি রয়েছে 1,30,000 টাকা এবং ক্যাশ ইন হ্যান্ডে রয়েছে এখানে, এই যে ক্যাশ ইন হ্যান্ডে রয়েছে আমার 5 লক্ষ টাকা। আপনি যখন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেসে ক্লিক করবেন তখন আপনি এরকম 4টি অপশন পাবেন। এই যে নোটস, এখান থেকে আপনি যদি আপনার ব্যাংকে টাকা থাকে এখানে ক্লিক করে আপনি এখানে উল্লেখ করতে পারবেন। উল্লেখ করার পর আপনি এখানে ক্লিক করে ব্যাংকের ডিটেলস এখান থেকে দিতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট বা কার্ড নাম্বার, ব্যাংকে কত টাকা আপনার আছে পাবেন এখান থেকে। কিন্তু আমি রিমুভ করছি এখান থেকে। এরপর এখানে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, আপনার হাতে যদি কোনো টাকা থাকে সেটি এখান থেকে আপনি উল্লেখ করে দিতে পারবেন। তবে এখানে সমস্ত আপনি 5 লাখ টাকা হাতে দেখাতে পারবেন। এবার আদার ডিপোজিট যদি আপনার এখানে থাকে আপনি দেবেন, না হলে
9 দিবেন, আদার ডিপোজিট সার্ভিস দিবেন। তবে যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে জিপিএফ তাদের থাকে, সেক্ষেত্রে জিপিএফ গুলো করে দিবেন। এবং এখানে আপনার জিপিএফ অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি রয়েছে, মোট টাকা রয়েছে, সেখানে আপনি এখানে উল্লেখ করে দিবেন। এখন এখানে যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, আমি এখানে যে আমার যে ব্যয় দেখেছিলাম এখানে আমি একটু নোট করে রেখেছি এখানে যে আমার মোট আয় হচ্ছে আপনার 12 মাসের বেসিক দুটি উৎসব ভাতা মিলে হচ্ছে 2,68,375 টাকা। এটা হচ্ছে আমার, আর বিভিন্ন রকম ভাতা মিলে পেয়েছি 35,176 টাকা। মোট আমার আয় হচ্ছে এখানে 3,03,551 টাকা। আর আমি ব্যয় দেখেছি মোট 2,68,551 টাকা। আমার ব্যালেন্স থাকে এখানে আমার 25,000 টাকা। আমি একটু এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে চেক করি আগে। দেখুন এখানে আমার ইনকামটা চলে যাই, এই যে মোট ইনকাম হচ্ছে আমার এটি, এটা হচ্ছে করমুক্ত, এটা হচ্ছে কর যুক্ত, এখানে এটি শো করছে। এখন আমি যদি এখানে যাই, ব্যয় 2,68,551 টাকা, এটা এখানে ব্যয় দেখিয়েছি। এখন আমি চলে যাবো এখানে, এটি কিন্তু আমার এখানে নিচের দিকে চলে এসেছে, এখানে দেখুন অটোভাবে চলে এসেছে 2,68,551 টাকা আমি ব্যয় দেখেছি। এটা হচ্ছে আমার ইনকাম শোন ইন দ্য রিটার্ন, অর্থাৎ আমার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে এটি, অর্থাৎ 12 মাসের মূল বেতন এবং 2টি উৎসব বোনাস। এটা হচ্ছে আমার বিভিন্ন রকম ভাতা, এখানে কোনো, এটা হচ্ছে ট্যাক্সেবল ইনকামের বাইরে এটি। এখন এখানে দেখুন যে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এখানে অনেকেই বুঝতে পারে না এবং এটিতে বুঝতে পারে না। সম্মানিত ভিউয়ার্স, আমি একটু দেখে দিচ্ছি এখান থেকে। দেখুন আমি পূর্বের বছর আমি যে আয়কর রিটার্নে জমা দিয়েছিলাম, এটা একটি দেখুন এখানে লেখা আছে এই আয় বর্ষের শেষ তারিখে নিঃসম্পদ, এই আয় বর্ষের শেষ তারিখে নিঃসম্পদ 17 লক্ষ টাকা প্লাস। এখন এটি কিন্তু দিতে হবে, এটি কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি এখান থেকে দিয়ে দিতে হবে এখান থেকে আর কি। আমার এই রিটার্নের পূর্ববর্তী বছরের নেট সম্পদ ছিল এখানে 8,67,000 টাকা। তবে যারা প্রথম বছর আয়কর রিটার্ন জমা দেবেন তাদের ক্ষেত্রে কী করতে হবে দেখুন, আমি একটু দেখে দিচ্ছি এখান থেকে। দেখুন এটা হচ্ছে আমার সম্পদ, আমার এক বছরের ইনকাম হচ্ছে 3 লক্ষ প্লাস টাকা, ব্যয় হচ্ছে এটি, আমার ব্যালেন্স হচ্ছে কত, এটা আমার ব্যালেন্স 25,000 টাকা। অথচ আমার সম্পদ আছে এখানে 1,30,000, এখানে 2,50,000 এবং হাতে আছে কত 5 লক্ষ টাকা। তাহলে মোট এখানে আপনার কত হচ্ছে, এখানে প্রায় 9 লাখের কাছাকাছি কিন্তু হয়ে যাচ্ছে এখানে 8,80,000 টাকা, 8,80,000 টাকা। আমি এক বছরে ইনকাম করছি 3 লক্ষ প্লাস টাকা, ব্যয় করছি আমার জীবন পরিচালনার জন্য 2,68,000 টাকা, ব্যালেন্স হচ্ছে আমার 35,000 টাকা। তাহলে এখানে আমার মাত্র ব্যালেন্স কত, 35,000 টাকা। তাহলে এখানে আমি কীভাবে আমি এত সম্পদ করলাম, তো মোটর সাইকেল, ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, হাতে নগদ মোট হলেও 8,80,000 টাকা আমি পেলাম কোথাও কীভাবে। তাহলে এখন এখানে যে কাজটি করতে হবে, যাদের ক্ষেত্রে দ্বিতীয় রিটার্ন তাদের ক্ষেত্রে আমি দেখে দিয়েছি এখানে যে আপনার যে নিট সম্পত্তি থাকবে, এখানে নিট সম্পদ যাদের ক্ষেত্রে যেটি হয়, এই আয় বছরের শেষ তারিখে নিট সম্পদ আপনার যদি দ্বিতীয় রিটার্ন হয় তাহলে পূর্ববর্তী বছরের যে আপনার আয়কর ফাইলটি আছে, এই যে 5 নম্বর কলামে 5 নম্বর ঘরে এই আয় বছরের শেষ তারিখে নিট সম্পদ, এখানে এটি যাবে আপনার এই জায়গায় দিয়ে দিতে হবে। যে আমার পূর্ব সম্পত্তি ছিল, নিট সম্পদ ছিল, এগুলো আমি বিভিন্ন রকম ফার্নিচারে করে বা করে দেখে দিয়েছি। তবে যাদের প্রথম রিটার্ন তাদের ক্ষেত্রে কিন্তু এটি এখানে দেওয়া যাবে না, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি দেওয়া যাবে না। তাদের ক্ষেত্রে হবে কি, এখানে দেখুন যে আদার রিসিপ্ট তাদের ক্ষেত্রে এটি হবে। এখানে কি দেব, যে 5 লাখ সেভিং, আমার অতীত জীবনের সঞ্চয়, রেফারেন্স নীল, এখানে আমি দেবো কত, আপনার ব্যালেন্স করতে যা লাগে এখানে আপনি তাই দিবেন।
এখান থেকে দিয়ে দিচ্ছি, এখান থেকে দিয়ে দিচ্ছি, এখান দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনাদের প্রশ্নের সমাধান আপনারা পেয়ে গেছেন। যাদের ক্ষেত্রে দ্বিতীয় রিটার্ন তাদের ক্ষেত্রে নেট সম্পদ দেবেন এখানে, কারণ আমার এখানে আমার মোটরসাইকেল রয়েছে, ফার্নিচার রয়েছে, হাতে টাকা আছে, আমি এগুলো কোথায় পেয়েছি। অথবা আমার হতে হবে হয় আমি কোথা থেকে পেয়েছি, অথবা নিঃসম্পত্তি। এখানে আমার হয় নিঃসম্পত্তি থাকতে হবে, আর না হলে যদি প্রথমবার হয়ে থাকে তাহলে এখানে আদার রিসিপে গিয়ে এখানে আপনি আপনার ব্যালেন্স করতে যা লাগে আপনি ততটুকুই আপনি আপনার দান বা গ্রহণের অন্তর্ভুক্ত দেখিয়ে দিবেন। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এটা আমি কিনে দিচ্ছি। আমার যদি দ্বিতীয় রিটার্ন, আমার নিঃসম্পদ ছিল এটি, তাহলে এবার দেখুন আমার এখানে ডিফারেন্স 0 করতে হবে। এখানে একটি সফল রিটার্নের জন্য, একটি সফল আয়কর রিটার্নের জন্য অবশ্যই এখানে আপনাকে ডিফারেন্স 0 করতে হবে। আমি যদি এই অবস্থায় যদি রিটার্নটি সাবমিট করি তাহলে এটি কিন্তু ভুলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, 0 করতে হবে। তাহলে আপনি কীভাবে 0 করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আবার একটু ধৈর্য ধরে দেখলে আপনাদের কাজে লাগবে। ডিফারেন্স কীভাবে 0 করবেন, ডিফারেন্স 0 কীভাবে করবেন, 1 নম্বরে ব্যয় বা খরচ কম বেশি করে আপনি খরচটাকে আপনি কম বেশি করবেন, ক্যাশ ইন হ্যান্ড, তবে সর্বোচ্চ আপনি এখানে 5 লক্ষ টাকা দেখাতে পারবেন নতুন সম্পদ করে। এখানে আমি চলে আসি। এবার আমার ডিফারেন্স এখানে করতে 22,000 টাকা। যদি এখানে মাইনাস হয় তাহলে আপনাকে খরচ কমাতে হবে, আর যদি আপনার এখানে প্লাস থাকে তাহলে আপনাকে খরচ একটু বাড়াতে হবে। তাহলে আমি এখানে চলে যাচ্ছি, এখানে ব্যয়, আমি ব্যয় কত বাড়াবো, এখানে আগে দেখবো আমার ডিফারেন্স কত আসে। এখানে 22,000 টাকা। এই 22,000 টাকার মধ্যে আপনি যদি কোনো নতুন কোনো ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স কিনে থাকেন তাহলে এখানে অ্যাডে ক্লিক করে যা কিনবেন এখানে তার দামটা উল্লেখ করে দিবেন। ধরুন আমি একটা জিনিস এখানে কিনেছি, ধরুন আদার্স কিনেছি, এখানে পারচেস 1, আমি দাম দিচ্ছি এখান থেকে ধরুন 12,000 টাকা। তাহলে এবার দেখুন আমার ডিফারেন্স কত, এবার আমার ডিফারেন্স হচ্ছে 10,000 টাকা। যদি নতুন কিছু ক্রয় করে থাকেন তাহলে এখানে আপনি এটি যোগ করে দিতে পারবেন, অথবা আপনি ব্যয় বাড়িয়ে দেবেন। ব্যয় 2,68,000 টাকা, আমি সাথে এখানে আরও 22,000 টাকা যোগ করবো। কিন্তু আমি 2,90,551। তাহলে এবার দেখি কত হয় আমার ডিফারেন্স। এবার ডিফারেন্স 0 হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনি চাইলে এভাবে সহজেই একটি রিটার্ন অনলাইনে সাবমিট করতে পারবেন। তাহলে আমি আবার বলছি, যাদের ক্ষেত্রে প্রথম রিটার্ন তাদের ক্ষেত্রে এখানে নেট ওয়েল থাকবে না, এখানে তাদের ক্ষেত্রে হবে যে আদার রিসিভে দিয়ে আপনি 5 লাখের সেভিং দেখিয়ে দেবেন, দিয়ে আপনার ব্যালেন্স করতে যা লাগে। আর যাদের দ্বিতীয় রিটার্ন তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে নেট সম্পদ থাকবে, নেট ওয়েল থাকবে, আর এখানে 0 হয়ে গেছে। দেখেন আমি দেব। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে ফর্মটি পূরণ করেছি এখন এখানে আমি যাব 7 কন্টিনিউতে যাব। যাওয়ার পর আমি এখান থেকে দেখুন এখানে নিচের দিকে যে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট যে ঘরটি রয়েছে, এখানে নিচের দিকে যদি আসি, এখানে টোটাল পেমেন্ট, টোটাল অ্যামাউন্ট পেয়েবল 0, অর্থাৎ আপনাকে কোনো প্রকার কর পরিশোধ করতে হবে না। আর আপনি শুধুমাত্র অনলাইনে রিটার্নটি জমা দেবেন, আপনাকে কোনো কর পরিশোধ করতে হবে না, যেহেতু এখানে 0। আর যাদেরকে রিটার্ন সাবমিট করতে হয় কিন্তু টাকা পরিশোধ করতে হয় না, ওই রিটার্নটির নাম হচ্ছে 0 রিটার্ন। ওই রিটার্নটির নাম হচ্ছে 0 রিটার্ন। এই জন্য এটাকে বলা হয় 0 রিটার্ন, কোনো টাকা পয়সা দিতে হয় না। এই যে পেয়েবল 0, মানে আপনাকে কোনো প্রকার টাকা পরিশোধ করতে হবে না, শুধুমাত্র আপনাকে রিটার্নটি জমা দিতে হবে। আর এই জন্যই এর নাম হচ্ছে 0 রিটার্ন। যদি আপনার আয় যদি 3,50,000 বেশি হয়ে থাকে সেটার ক্ষেত্রে সেখানে অটোভাবে কিন্তু এখানে টাকা চলে আসবে, মিনিমাম টাকা চলে আসবে এখানে। কি এখন আমরা যে ফর্মটি পূরণ করছি আমরা এখানে একটু দেখে নিই রিটার্ন ভিউ। আমরা এখানে যে ফর্মটি এখানে পূরণ করেছি এই ফর্মটা আমরা এখানে থেকে দেখতে পারবো। কি এই যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আমি সাবমিট করে দেবো।
সাবমিট রিটার্ন। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন? যদি ইয়েসে ক্লিক করি তাহলে এখানে আমার এখানে রিটার্নটি অনলাইনে সাবমিট হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি দ্বারা আপনাদের উপকার আসবে, কাজে লাগবে। যদি এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের কাজে লাগে, উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবং ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।